আসসালামু আলাইকুম। স্টেপস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত যেই অধ্যায়গুলো আছে তার মধ্যে থেকে কিছু খুব চমৎকার কিছু ম্যাথের সলভ আমরা দেখব। আর তোমরা যদি আগেই নিজেদেরকে একটু যাচাই করে নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা আমি টোটাল 10টা কোয়েশ্চেনের উপর সলভ দেখাবো। 10টা কোয়েশ্চেন তুমি আগেই পরীক্ষা দিয়ে আসতে পারো। তাহলে তুমি আসলে কোন জায়গাটাতে তুমি আটকে যাচ্ছ অথবা বেসিকটা কেমন হবে, কনসেপ্টটা কেমন হবে সেটা তুমি খুব ফাস্ট ধরতে পারবে, জিনিসটা আরও বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, তো প্রথম অঙ্কটা যদি দেখি, 2 কেজি ভরের একটি কাঠের টুকরা নগণ্য ভরের একটি লম্বা সুতায় ঝুলানো আছে। তাহলে একটা সাপোর্ট যদি চিন্তা করি, যেখান থেকে একটা সুতা ঝুলানো আছে, সেই সুতার নিচে একটা কাঠের টুকরা লাগানো আছে। এখন এই দিক থেকে দেখো পয়েন্ট, আচ্ছা 2 কেজি একটু লিখে রাখি, 2 কেজি 0.01 কেজি ভরের একটি বুলেট আনুভূমিক বরাবর আঘাত করে টুকরার মধ্যেই রয়ে গেল। আচ্ছা, তাহলে আমি একটা বুলেট আঁকলাম, যে বুলেটটা এই দিক থেকে আঘাত করার পর এটার মধ্যে ঢুকে যায়। এটার ভর কত? এটার ভর হচ্ছে 0.01 কেজি। আচ্ছা, এখন এটা তাহলে একটা আদিবেগ ছিল। আচ্ছা, এটা যখন এটার ভিতর ঢুকে গেছে তখন দুইটা মিলে সম্মিলিত একটা বেগ তৈরি হয়েছে, সেটাকে আমি ধরলাম বড় হাতের ভি, এটাকে আমি ধরলাম ছোট হাতের ভিবি। ওকে, এখন এটাকে যদি আমি, এই বুলেটটা যদি এটার মধ্যে হিট করে তাহলে বুলেট সহ কাঠের টুকরা, বুলেট যেহেতু ভিতরে আছে, বুলেট সহ কাঠের টুকরা এইদিকে চলে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে তোমার সুতা দিয়ে বাঁধা আছে সেহেতু এটা সোজা যাবে না, এটা রোটেট করবে, রোটেট করে উপরের দিকে উঠে যাবে। ধরলাম এই জায়গাতে চলে যায়, এই জায়গাতে চলে যায়, বুলেটটা ভিতরে আছে, বুলেটটা এখানেও ভিতরে ছিল। এখন এই যে রেফারেন্স পয়েন্ট থেকে তার উচ্চতা, রেফারেন্স পয়েন্ট থেকে উচ্চতা হচ্ছে 0.1 মিটার। এত ভরের একটি বুলেট আনুভূমিক বরাবর আঘাত করে টুকরার মধ্যেই রয়ে গেল, এতে টুকরার সর্বোচ্চ উলম্ব সরণ হয় 0.1 মিটার। তাহলে বুলেটের বেগ আঘাতকালে কত ছিল? তো এই যে বুলেটটা এখানে আঘাত করে, সে আঘাত মানে জাস্ট ঢুকার আগে তার বেগটা কত ছিল, মানে এই ভিবিটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করো তো, এখানে তো একটা সংঘর্ষ হয়, সংঘর্ষের পর এই বুলেটটা এটার ভিতরে অবস্থিত, তাহলে টোটাল একটা গতিশক্তি থাকে, যে গতিশক্তিটাই একে এখানে তুলতে সাহায্য করে। আর বলছে সর্বোচ্চ উলম্ব সরণ, এর উপর আর উঠে না। তার মানে এই জায়গাতে যে বিভব শক্তি সম্মিলিত এখানে যে গতিশক্তিটা ছিল 1/2 mv² হবে এই জায়গাটার বিভব শক্তির সমান mgh। আচ্ছা বলো তো m মানে কত? m হচ্ছে বুলেট প্লাস কাঠের টুকরা। আচ্ছা, তো m কাটা যাবে, v² সমান হবে 2gh। এখানে v √2gh মান যদি বসাই 9.8, h এর মান 0.1, কত আসে? সলভ করলে আসে মনে হয় 1.4 আসে, √2 × 9.8 × 0.1, হ্যাঁ 1.4 আসে, 1.4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই জায়গাতে বুলেট সহ কাঠের টুকরার যে গতি সেটা হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড। কিন্তু আমার লাগবে কি, এতে আনুভূমিক বরাবর আঘাত করে টুকরার মধ্যে রয়ে গেল, বুলেটের বেগ আঘাতকালে কত ছিল? আঘাতকালে লাগবে, মানে ভিবিটা লাগবে। আচ্ছা, তাহলে শুরুতে সংঘর্ষের আগে এটা স্থির ছিল, এটা ভিবি ছিল, মানে হচ্ছে এম বি ভি বি প্লাস 0। যখন দুইটা একসাথে অ্যাটাচড হয়ে গেছে, ভিতরে বুলেট ঢুকে গেছে, তখন টোটাল সিস্টেমটা এম বি প্লাস এম উড কাঠের বললাম ইন্টু হচ্ছে এই যে বেগটা আমরা মাত্র যেটা পাইছি, তো এখান থেকে সলভ করলে ভিবি চলে আসবে। আচ্ছা, এমবি কত? এমবি হচ্ছে 0.01, ভিবিটা আমাদের লাগবে ইকুয়ালস টু, দুইটা যোগ করলে হবে 2.01 ইন্টু হচ্ছে ভি কত? 1.4। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলে ভিবি আসবে 2.01 ইন্টু 1.4 ভাগ 0.01, 281.4 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে একটা অঙ্ক। দেখো কত সুন্দর একটা কনসেপ্ট, এখান থেকে তুমি বিভব শক্তি, গতিশক্তির একটা মানে ট্রান্সফরমেশন বুঝতেছো, তারপর ভরবেগের সংরক্ষণ সূত্রটা, খুব চমৎকার একটা অঙ্ক। এর পরের অঙ্কটা দেখি।
এটা আরো চমৎকার একটা অঙ্ক। অনেকেই আমার মতে এইচএসসি লেভেলে 2 বছর তোমরা এই অঙ্কটা করো নাই। এটাও ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে আমরা করব। 5 কেজি ভরের একটা বস্তু আঁকলাম, যেটা হচ্ছে 5 কেজি। একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর এসে, এদিকে ধরলাম এক্স অক্ষ এই বরাবর এসে 3 কেজি ভরের আরেকটি স্থির বস্তুকে ধাক্কা মারে। এখানে আরেকটা বস্তু দিলাম, সেটা হচ্ছে 3 কেজি, এটাকে ধাক্কা মারে। ধাক্কা মারার পর এটা ধরলাম এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এক্স লিখলাম, বাদ দাও। বস্তুটি এক্স অক্ষের সাথে 30। আচ্ছা, এখন বলছে এটার ডিরেকশন এদিকে ছিল, এটা স্থির ছিল। এটা কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। আর এটা কত? 0 মিটার পার সেকেন্ড। আমরা আদি অবস্থায় পেয়ে গেছি। এখন যখন সংঘর্ষ হলো, সংঘর্ষের পর কি হয়েছে? 5 কেজি ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে সরে যায়। মানে ধরলাম 5 কেজি বস্তুটা সংঘর্ষের পর এখানে চলে আসছে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ। এই এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে এদিকে যাচ্ছে এই 5 কেজি ভরের বস্তুটি। ওকে, বলছে 3 কেজি, তার মানে দেখো এটা এসে ধাক্কা দিয়ে, দেখো ক্যারাম বোর্ডের গুটির মতো, এটা এসে যদি এটাকে ধাক্কা দিয়ে এদিকে চলে যায়, এটাই তো 5 কেজি ছিল, এটা যদি এদিকে চলে যায় তাহলে অবশ্যই এটা এদিকে চলে যাবে। ঠিক আছে, আমরা কর্নারের পকেট যেভাবে সই করি, তার মানে 3 কেজিটা এদিকে কোনো একদিকে যাবে। ধরলাম এটা এদিকে যাচ্ছে, এটা হচ্ছে এক্স। তাহলে এক্স অক্ষের সাথে সে কত কোণে যাচ্ছে সেটা বের করবো, আর তার বেগটা কত সেটা বের করবো। এটার বেগটা কি দেওয়া আছে? হ্যাঁ, এটার বেগ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড। দেখো এরকম সংঘর্ষ তোমরা মনে হয় না পড়ছো, একটু ভালো করে কনসেপ্টটা দেখো। সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে, সংঘর্ষের আগে 5 কেজি ভরের বস্তুটা 3 কেজি ভরের বস্তুকে এসে ধাক্কা মারে ক্যারামের গুটির মতো। ধাক্কা মারার পর স্লিপ করে 5 কেজিটা এদিকে চলে যায় 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে এদিকে চলে যায়। তাহলে অবশ্যই 3 কেজিটা এদিকে চলে যাবে। সেটা কত কোণে সেটা আমাদের বের করতে হবে, সেটার মান কত সেটাও আমাদের বের করতে হবে। আচ্ছা, এই ভি এর মানটাও বের করতে হবে। এখন দেখো আমরা সিম্পলি করব, যেহেতু এখানে কোনো রেফারেন্স মানে পয়েন্ট, মানে ফার্স্টে তার বেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এইখানে হচ্ছে এক্স অক্ষের সাথে সামথিং কোণ বরাবর, তাহলে আমরা উপাংশটা নিয়ে নিই। এই জায়গাটাতে 1 মিটার পার সেকেন্ডের 30 ডিগ্রি উপাংশ হবে 1 cos 30। তাহলে বলো, আর এটার জন্য কি হবে? ভি cos থিটা। এখন একটু দেখো, সংঘর্ষের আগে 5 কেজি ভরের বস্তুর, সংঘর্ষের আগে 5 কেজি ভরের বস্তুর বেগ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। ডিরেকশন কি? এক্স অক্ষের দিকে। সংঘর্ষের পরে 5 কেজি ভরের বস্তুর এক্স অক্ষের দিকে বেগ হচ্ছে 1 cos 30 ডিগ্রি। আর 3 কেজি ভরের বস্তুর এক্স অক্ষের দিকে বেগ হচ্ছে ভি cos থিটা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো শুধু এক্স অক্ষেরটা তো বললে হবে না, তোমাকে আলটিমেটলি এটা বের করতে হবে। তার মানে আমরা জানি লম্ব উপাংশ 2টা থাকে, একটা এক্স অক্ষে বের করলে আরেকটা তোমাকে ওয়াই অক্ষে তার সাথে লম্ব বরাবর বের করতে হবে। তাহলে ওইটা হবে কি? 1 sin 30 ডিগ্রি। এটা কি হবে? ভি sin থিটা। আচ্ছা, এখন তাহলে আমি যদি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র দেই। দেখো এটা যেহেতু 2D, সেহেতু 2D ভাবে ভাঁজ খুলে অঙ্ক করতে হবে। এক্স অক্ষ বরাবর যদি আমি চিন্তা করি, তাহলে সংঘর্ষের আগে কি ছিল? ভরবেগ হচ্ছে 5 × 2 এইটার জন্য, প্লাস এটা কত? 3 × 0 মানে 0। শেষ। সংঘর্ষের পরে এটার কত? 5 × 1 cos 30, মানে আমি শুধু লিখলাম 5 cos 30, প্লাস এটার কত? 3 × v cos থিটা, মানে 3v cos থিটা। এখন দেখো এই সমীকরণে ভিটাও আননোন, থিটাটাও আননোন, সো কোনো আননোন বের হবে না। সো v cos থিটা হিসাবে আমি যদি লিখে রাখতে চাই, বা 10 মাইনাস cos 30 এর মান কত? √3/2, 5√3/2 সমান হচ্ছে 3v cos থিটা। তো এখান থেকে v cos থিটাটা আমি বের করি, পুরাটাকে আমি এই মানটুকু বের করব, বের করার পর 3 দিয়ে ভাগ করব। করি, cos থিটার মান আসে 1.8
1.89। এটা আমি 1 নং সমীকরণ দিয়ে বসে থাকি। এরপর ওয়াই অক্ষ বরাবর খুব চমৎকার একটা অঙ্ক, কিন্তু কনসেপ্টটা যদি ধরতে পারো, ওয়াই অক্ষ বরাবর এটার বেগ কত ছিল, সে তো পুরাটাই এক্স অক্ষ বরাবর, তার এর কোনো উপাংশ নাই, তার মানে 0 প্লাস 3 ওয়াই অক্ষ বরাবর কত বেগ ছিল, পুরাটাই এক্স অক্ষ বরাবর 0 সমান 5-এর সংঘর্ষের পর কত 1 sin 30, মানে হচ্ছে 5 sin 30 প্লাস এটা হচ্ছে 3 ইন্টু ভি সাইন থেটা বা ভি সাইন থেটা সমান 5 সাইন থেটাটা এই পাশে আসবে মাইনাস, তারপর 3 দিয়ে ভাগ করব করি, -5 সাইন -0.83। আচ্ছা, এটা দিলাম আমি 2 নং সমীকরণ। এখন দেখো ভি কস থেটা আসছে, ভি সাইন থেটা আসছে, তুমি খুব সহজেই এই দুইটা ইকুয়েশন থেকে ভি এবং থেটার মান বের করতে পারো। কি করতে হবে, 1 নংকে স্কোয়ার করতে হবে প্লাস 2 নংকে স্কোয়ার করতে হবে, থেটা চলক গায়েব হয়ে যাবে, শুধু ভি স্কোয়ার থাকবে। সো ভি স্কোয়ার হবে 1.89 স্কোয়ার প্লাস -0.83 স্কোয়ার। আচ্ছা, 1.89 স্কোয়ার প্লাস 0.83 স্কোয়ার, এটাকে আমি এবার যদি রুট করি তাহলে আমার ভি এর মান আসে 2.06 মিটার পার সেকেন্ড। ভি চলে আসছে, মানে অ্যাকচুয়ালি ভিটাই আসছে। দেখো ভি কস থেটাটা আসছিল কত 1.89, সংঘর্ষের পর সে 1.89 এই এক্স অক্ষ বরাবর 1.89 মেনটেন করে যায়, আর সংঘর্ষের পর সে ভি সাইন থেটা মানে মাইনাস। এখন আসছো মাইনাসের কাজটা একটু পরেও দেখতে পাবা। এখন যদি আমি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি, তার মানে সাইন থেটা বাই কস থেটা বাই ট্যান থেটা, তার মানে ট্যান থেটা সমান 1 পয়েন্ট না করলে আসে, ডিরেক্ট বের করলে ফেললাম -23.71 ডিগ্রি। মানে আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা সবসময় শিখছি যে একটা গাড়িকে একটা বস্তুকে একটা গাড়ি এসে ধাক্কা মারে বা দুইটা বস্তু ধাক্কা হয়, m1 v1 সমান m2 v2। দেখছো কি কনসেপ্ট এখানে, দারুণ। পরের অঙ্কটা দেখি। একটি রেলগাড়ির ছাদ হতে একটি হালকা নমনীয় এবং অপ্রসারণশীল সুতায় একটি বস্তুকে ঝুলিয়ে রাখা আছে। আচ্ছা, ধরলাম একটা রেলগাড়ির ছাদ হচ্ছে এটা। এখন এই ছাদের মধ্যে একটা সুতা ঝুলিয়ে রাখা আছে, শুধু সুতা একটি হালকা নমনীয় এবং অপ্রসারণ সুতা একটি বস্তুকে ঝুলিয়ে রাখা আছে। গাড়িটি চলতে শুরু করতে সুতাটি উলম্ব রেখার সাথে 21 ডিগ্রি 48 মিনিট কোণ করে। আচ্ছা, এটা চিন্তা করো তো, এটা হচ্ছে একটা রেলগাড়ি। হ্যাঁ, রেলগাড়িটা যখন এইদিকে যাওয়া শুরু করবে, আর একটু ছোট দিয়ে দিই, রেলগাড়িটা যখন এইদিকে যাওয়া শুরু করবে, তুমি একটু চিন্তা করো যদি এদিকে যায়, এটা কি করবে, ওই দিকে চলে যাচ্ছে না জড়তার জন্য, এটা এদিকে তার আগের অবস্থানে থাকার জন্য সে ওই দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তার মানে এটার পরবর্তী অবস্থান হবে এখানে। ধরলাম এখানে এসে সাম্যাবস্থায় তৈরি হয়, সে এই যে এইদিকে যাচ্ছে। আর যে সুতাটা তোমরা টম এন্ড জেরি যদি দেখে থাকো, টম এন্ড জেরির মধ্যে আমরা দেখতাম না, রেলগাড়ির মধ্যে জেরি উঠে যায়, পিছনে টম থাকে, তারপর টম পিছনে ধরে রাখে, তারপর টম উড়ে যায়, তো ওরকম করে উড়ে এটা যাচ্ছে। এখন এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 21 ডিগ্রি 48 মিনিট। এখন দেখো এখানে ফিজিক্সটা কি, ফিজিক্সটা হচ্ছে গাড়িটি ত্বরণ বের করতে বলছে। প্রথমত আমার এই বস্তুটার উপর এই সুতার একটা টান থাকবে টি। প্রথম দিকে এই টানটা তার ওজনের সমান ছিল, কিন্তু যখনই এই বরাবর একটা মোশন চলে আসছে, তখন সেই টানটা আড়াআড়ি হয়ে গেছে, ওজনটা নিচে হয়ে গেছে mg। তার মানে তোমার এই যে টি, এই টি এর যে টি কস থেটা, এখানে কস থেটা কেন দিলাম, কারণ থেটা আমি এখানে বিবেচনা করছি, আর এই দিকে হচ্ছে কি টি সাইন থেটা। তার মানে ফার্স্ট অফ অল টি এর সাথে এমজির কাটাকাটি চলে যেত, কিন্তু যখন এইদিকে একটা মোশন তৈরি হয়েছে, তখন টি কস থেটাটা এমজিকে ব্যালেন্স করতেছে। আর এই টি সাইন থিটাটা যখনই, দেখো এটা ধরলাম এ ত্বরণে যাবে, তাহলে এটা যদি এ ত্বরণে যায়,
তখনই সাম্যাবস্থায় হবে যখন এই দিকে এ ত্বরণ ফিল করবে, তখন দুইটা সাম্যাবস্থায় থাকবে, বস্তুটা এখানেই থাকবে। তার মানে আমি এদিকে যদি আমি তার বল এম এ ধরি, এদিকেও আমি এম এ ধরতে পারি। তার মানে ব্যালেন্স করার জন্য টি কস থেটা হবে এম জি আর টি সাইন থেটা হবে এম এ। তাহলে এই জায়গাটা যে বলছে এত ডিগ্রি কোণ করে থাকবে, না হলে সে আরো পিছনে যাবে অথবা আরো সামনে যাবে, দুলতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এই 2 নংকে আবার আগের মতোই 1 নং দিয়ে ভাগ করি, তাহলে ট্যান থেটা সমান এম এম কাটা এ বাই জি, বা এ সমান হচ্ছে জি ট্যান থেটা। থেটা কত? থেটা হচ্ছে 21 ডিগ্রি 48 মিনিট। তার মানে 21 প্লাস 48/60, এটা হচ্ছে ডিগ্রি। সো এই ট্যানের মধ্যে এটা বসালে আর জি এর মান বসালে আমাদের ক্যালকুলেটরটা কি, আমাদের মান চলে আসবে 9.8 ইন্টু ট্যান 21 প্লাস 48/60, 3.92। আচ্ছা, তোমরা এখানে অনেকে ভুল করবা, 3.92 এখানে 21.48 দিয়ে ফেলবা। এটা কিন্তু ডিগ্রি থেকে মিনিট থেকে আগে ডিগ্রিতে আনা লাগবে। 21 ডিগ্রি 48 মিনিট মানে কিন্তু 21.48 ডিগ্রি না, এভাবে ডিগ্রিতে নেওয়া লাগে। এগুলো তোমরা সবাই জানো। কি চমৎকার একটা কনসেপ্ট, একটা বস্তু ঝুলাই দিয়ে তুমি গাড়ির ত্বরণ বের করে ফেলতে হচ্ছে। দেখো কিচ্ছু লাগতেছে না, শুধু জি কে ট্যান থিটা দিয়ে তুমি শুধু অবজার্ভ করবে এটা কত ডিগ্রি কোণে এই সরলদোলকের মতো বস্তুটা ঝুলে আছে। ওই ডিগ্রিটা জানলেই তুমি রেলগাড়ির ত্বরণ বের করে ফেলতে পারবে। তারপর আসি 4 নম্বর অঙ্ক। একই দিকে একজন লোক একবার 2 মিটার পার সেকেন্ড বেগে আর একবার 4 মিটার পার সেকেন্ড বেগে চললে বৃষ্টির ফোঁটা যথাক্রমে তার মাথায় খাড়া হবে ও 45 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টির বেগের মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, আমরা কি করি, এরকম একাধিক ইনফরমেশন থাকলে একই চিত্রের মধ্যে আঁকি, তখন হিজিবিজি লেগে যায়। আমি দুইটা আলাদা চিত্র আঁকবো। একটা লোক 2 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে। আচ্ছা, বৃষ্টিটা কি করতেছে, আসলেই বৃষ্টিটা সে ফেস করতেছে তার মাথায় খাড়াভাবে পড়তেছে। এই 2 মিটার পার সেকেন্ডের জন্য সে ফেস করতেছে বৃষ্টিটা খাড়াভাবে তার মাথায় পড়তেছে। সে এটা কিন্তু ফেস করতেছে, নর্মাল না। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলে দিই, 1 মিনিটের জন্য বলি। ধরো একটা মানুষ এদিক যায়, বৃষ্টি এদিকে পড়ে, তখন আমরা আপেক্ষিকতার, আচ্ছা একটু দেখে নিই, এদিকে যাচ্ছে। এখন এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা হচ্ছে মানুষের বেগ। তখন আমরা কি করি, মানুষের বেগটাকে পিছনের দিকে দিয়ে দিই। তারপর এই দুইটার যে লব্ধি আসে, সেই লব্ধি বরাবর আমরা ছাতা ধরি, ঠিক না? বৃষ্টির মেইন বেগ এটা হলো এই দিক বরাবর বৃষ্টিটা আমার মনে হয়, তাই আমি ছাতাটা এই দিকে ধরি। কিন্তু এটার সাথে এটার পার্থক্যটা কি? পার্থক্য বলছে 2 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, আর বৃষ্টি আসলে মানে তার ছাতাটা আসলে লম্বভাবেই ধরতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার মতো যদি আমি করি 2 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে, বৃষ্টির অঙ্কে আমরা কি করি, একটা বেগকে পিছনের দিকে দিয়ে দিই মাইনাস দিয়ে। তার মানে এই বেগটা এদিকে 2 মিটার পার সেকেন্ড আমি দিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে বারবার বললাম যে তার মাথায় খাড়াভাবেই বৃষ্টি পড়তেছে, সে ছাতাটা সে খাড়াভাবেই ধরতেছে। তার মানে এটা হচ্ছে লব্ধি বেগ। এখানে লব্ধি ছিল, এটা ছিল এখানে লব্ধি, আর এটা ছিল অ্যাকচুয়াল। এখানে হচ্ছে এটা লব্ধি, তার মাথায় আলটিমেটলি খাড়াভাবেই পড়তেছে। তাহলে এটা হচ্ছে লব্ধি। তো এটা যদি লব্ধি হয় তাহলে এটার সাথে আরেকটা বেগ লাগবে না, যে বেগের কারণে মাঝখানে একটা লব্ধি আসছে। তাহলে সামহাও বৃষ্টিটা হয়তো বা অ্যাকচুয়ালি এদিকে পড়তেছে, বৃষ্টি এদিকে পড়তেছে, তার বেগ এদিকে, আলটিমেটলি তার লব্ধিটা এদিকে। ঠিক আছে। আচ্ছা, এখন 4 মিটার পার সেকেন্ডের জন্য আমি যদি চিত্র আঁকি, 4 মিটার পার সেকেন্ড, সে যখন 4 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যায়, তখন তার উপর 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ে। আচ্ছা, তাহলে আমাদের যেটা করতে হবে, এটাকে আবার আমরা পিছনের দিকে দিয়ে দিই 4 মিটার পার সেকেন্ড। এখন এটার সাথে 45 ডিগ্রি কোন দিক? এটার সাথে 45 ডিগ্রি হচ্ছে এই যে এই দিকে, তার উপর বৃষ্টিটা পড়ে। এটা হচ্ছে আলটিমেটলি পড়তেছে, কিন্তু অ্যাকচুয়ালটা তাহলে কি কোথায় ছিল? এই যে 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এখনকার লব্ধি। যদি তার বেগ 4 মিটার পার সেকেন্ড করে, তখন লব্ধিটা হচ্ছে এটা। আর তাহলে আমি ধরলাম সামহাও বৃষ্টির বেগটা এটা। এখন বৃষ্টি তো 2 মিটার পার সেকেন্ডের সময় অ্যাকচুয়ালি যা ছিল, 4 মিটার পার সেকেন্ডে অ্যাকচুয়ালি তাই হবে।
তোমার 2 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ড করার ফলে লব্ধিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে অন্যরকম, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি বৃষ্টির অ্যাকচুয়ালটা সেম থাকবে। মানে এই যে আলফা কোণটা, এটা ধরলাম আলফা কোণ, এই যে আলফা কোণটা, এই দুইটার আলফা কোণই সেম থাকবে। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল যেই বৃষ্টির বেগ, অ্যাকচুয়ালি এই আলফাটা সেম থাকবে। আচ্ছা, এখন তাহলে এই দুইটা থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এই জায়গাতে tan 90 ডিগ্রি লব্ধির সাথে কোণ tan 90 ডিগ্রি সমান 2 sin আলফা বাই, আচ্ছা যার সাথে কোণ সে ফ্রি থাকে, মানে হচ্ছে এখানে বৃষ্টির অ্যাকচুয়াল আমি আর দিলাম, আর sin আলফা বাই 2 প্লাস আর cos আলফা। এই জায়গাতে কি হবে, tan, এই কোণটা তো 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি সমান আর অ্যাকচুয়াল যেটা sin আলফা বাই 4 প্লাস আর cos আলফা। ওকে, এখন এখান থেকে দেখো tan 90 মানে কত, 1/0, তাহলে আর আর গুণ করে দিলে আমার এখানে শুধু আসে কি 2 প্লাস আর cos আলফা সমান 0, মানে আর cos আলফা সমান -2। এই জায়গাতে 1 আর আর গুণ করে দিলে 4 প্লাস আর cos আলফা সমান আর sin আলফা। মাত্র আমরা দেখে আসছি আর sin আলফার মান কত, -2, বা সরি আর sin আলফা, আর cos আলফার মান মাত্র আমরা দেখে আসছি -2, তার মানে 4 - 2 মানে হচ্ছে 2, আর sin আলফার মান কত 2। একই রকম দেখো, ওই যে প্রথম থেকে যে অঙ্কগুলো করতেছি, দুইটাকে স্কোয়ার করতেছি। আচ্ছা, এখন তুমি যদি আলফা বের করতে চাও ভাগ করে দিতে হবে, আর যদি স্কোয়ার করো তাহলে তোমার আর এর মান চলে আসবে। সো স্কোয়ার করলে আর স্কোয়ারের মান আসবে 2 স্কোয়ার 2 স্কোয়ার মানে 8, মানে 2√2। আচ্ছা, এখানে আর স্কোয়ার দিলে তো রুট হবে না, আর স্কোয়ার মানে হচ্ছে 8। আর যদি আমরা ভাগ করে দিই তাহলে tan আলফা সমান -1, আলফার মান হচ্ছে 135 ডিগ্রি, তার মানে এই যে আলফার মানটা হচ্ছে 135 ডিগ্রি। বোঝা গেছে? তার মানে অ্যাকচুয়াল যে বৃষ্টিটা পড়তেছে অ্যাকচুয়ালি তার রেখার সাথে 135 ডিগ্রি কোণে এইদিকে পড়তেছে। আচ্ছা, এরপর 5 নম্বর অঙ্কটা দেখি। 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটা নদীর এক পারে একটা নদী আঁকলাম। হ্যাঁ, এই নদীর এ পারেতে, আচ্ছা এই নদীর এই পারেতে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে একটি চোর ঠিক বিপরীত দিক থেকে, ধরো এই জায়গাতে হচ্ছে চোর, হ্যাঁ, তো এই জায়গাতে চোর যদি হয়, সে বিপরীত দিক থেকে মানে এই জায়গা থেকে পুলিশের বোর্ড দেখে স্রোতের দিকে নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে শুরু করলো। চোরটা এইদিকে দৌড়াতে শুরু করলো, ধরলাম সে ভি বেগে দৌড়াতে শুরু করছে। আচ্ছা, এখন বলছে বোটের বেগ 5 মিটার পার সেকেন্ড। পুলিশ কি করবে? পুলিশ কি বোকা? পুলিশ সোজা দৌড় দিবে না, সে বোটের বেগ এত, স্রোতের সাথে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দেয়। আচ্ছা, বলছে নদীর প্রস্থ 220 মিটার এবং পুলিশের বোট চোরকে ধরে ফেললো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি ধরলাম পুলিশ এখানে এসে চোরকে ধরে ফেলছে। একটু ভালো করে খেয়াল করো, সব উপাংশ দিয়ে করতেছি। ফিজিক্সের, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যেখানেই বলো না, উপাংশটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে পুলিশ এখান থেকে যাত্রা শুরু করছে, পুলিশের এখান থেকে যাওয়ার যে সময়, এই চোরের এই পর্যন্ত যাওয়ার যে সময়, দুইটা সময় সেম। আচ্ছা, এখন পুলিশের 5 মিটার পার সেকেন্ড দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে 5 সাইন থেটা আর একটা হচ্ছে 5 কস থেটা, বাস 5 সাইন আলফা, আর একটা হচ্ছে এদিকে 5 কজ আলফা, আর এদিকে হচ্ছে কি 5 সাইন আলফা। এই 5 কজ আলফা কি করে? 5 কজ আলফা নদীর 4 এর সাথে যোগ হয়ে 5 কজ আলফা, এই 5 কজ আলফা নদীর 4 এর সাথে যোগ হয়ে তাকে নদীর দিকে এদিকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এই 5 সাইন আলফা তাকে পার করার চেষ্টা করে। দুইটা মিলে ব্যালেন্স করে সে
এখান থেকে রওনা দিয়ে এখানে না পৌঁছে সে এখানে পৌঁছে। কেন? কারণ নদীর স্রোত ছিল 4 মিটার পার সেকেন্ড এদিকে, আর তার 5 সাইন আলফা ছিল এদিকে। সো সব মিলিয়ে দেখা যায় সে নদীও পার হয় 5 সাইন আলফার জন্য, আর সে একটু দূরে গিয়ে যায় 4 এবং 5 কজ আলফার জন্য। এখন দেখো সে ভি বেগে দৌড়াচ্ছে, চোর, আর নদীর স্রোত সহ পুলিশের যে বেগ সেটা হচ্ছে 4 + 5 কজ আলফা। তাহলে টি সময় পর গিয়ে ধরলে এই যে পুলিশের যে বেগ, এই বেগটা যেই ডিস্টেন্স কভার করবে এই চোর সেম ডিস্টেন্স কভার করবে। তাহলে পুলিশের বেগ ইন্টু সময়, চোরের বেগ ইন্টু সময়, দুই পাশে টি কাটা যাবে। 4 + 5 কজ আলফার মান কত? আলফার মান হচ্ছে 60 ডিগ্রি ইকুয়ালস টু ভি। সুতরাং ভি ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে চলে আসবে। প্রশ্নটা জটিল মনে হলো, কনসেপ্ট যদি থাকে খুব ইজি। 4 + 5 কজ 60, 6.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কটা দেখে নিই। 20 মিনিট। একটি বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দ্বয় এ ও বি, একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তের একটা ব্যাস আমি কল্পনা করলাম এটা, তাহলে এ আর বি। এখন এ হতে দুইটি বস্তুর একটি সমবেগে সোজা বি বরাবর যায়, একটা বস্তু এদিকে যায়, আর অপরটি 3.14 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে যায়। 3.14 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি বেগে। তো বলছে সমবেগে দুজনই, এই সমবেগের মান কত হলে বস্তুতে একই সময়, আবার দেখো একই সময়ে বি বিন্দুতে মিলিত হবে। আচ্ছা, তাহলে দেখো এসিবি পথ অতিক্রম করতে যে সময় এবি পথ অতিক্রম করতে সেম সময়, এসিবি পথ অতিক্রম করতে যে সময় লাগে সেম সময় লাগবে এবি পথ অতিক্রম করতে। তাহলে এসিবি পথের জন্য বেগ ইন্টু সময়, বেগ কত? 3.14, সময় কত? টি। এবি পথের জন্য বেগ কত? ভি, সময় কত? টি। এখন দেখো এই যে বৃত্তটা, এই বৃত্তের এসিবি আমরা বের করতে পারি, এবিও আমরা বের করতে পারি। এবি কত? এবি হচ্ছে 2r, আমি ধরে নিলাম আর, ভিটি। এসিবির ক্ষেত্রে এসিবি কত? যেহেতু পুরাটা হচ্ছে একটা বৃত্ত আর এসিবি হচ্ছে অর্ধেক বৃত্ত, তার মানে 2πr এর অর্ধেক মানে হচ্ছে শুধু πr, মানে এটা হচ্ছে πr সমান 3.14 টি। এখন দেখো এটা 1 নং দিলাম, এটা 2 নং দিলাম, যদি ভাগ করে দেই 2 নংকে 1 নং দিয়ে যদি আমি ভাগ করে দেই, তার মানে 2r/πr সমান vt/3.14 টি। আচ্ছা, এখন টি কাটা যাবে, টি কাটা যাবে, আর কাটা যাবে, 3.14 আর 3.14 পাই কাটা যাবে, মানে প্রায় আর কি, পুরাটাই কাটা যাবে না। ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর ছাড়া দেখাচ্ছি এটা। তাহলে ভি এর মান আসবে শুধু 2 মিটার পার সেকেন্ড। মানে হচ্ছে ভি যদি সে 2 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে সে 3.14 মিটার পার সেকেন্ড বেগে এসে দুজন একই বিন্দুতে বি বিন্দুতে পৌঁছাবে একটা নির্দিষ্ট টাইম। যদি কখনো টাইম বের করতে বলে এই 2 এর মান এখানে বসালে তো আসবে না, এই 2 এর মান এখানে বসালে দেখো টাইমের মান চলে আসবে। এরপরে দেখি 7 নম্বর অঙ্কটা। একটি লোহার গোলককে 4.9 মিটার উপর থেকে হ্রদে ছেড়ে দেওয়া হলো। এটা একটা হ্রদ, এই হ্রদের 4.9 মিটার উপর থেকে একটা লোহার গোলককে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, গোলকটি পানিকে এক নির্দিষ্ট বেগে আঘাত করে, অবশ্যই আঘাত করবে এখানে এসে। তাহলে এখানে যদি ছেড়ে দেওয়া হলো, আমরা জানি ছেড়ে দেওয়া মানে হচ্ছে ইউ হচ্ছে 0, আর এই জায়গাটা তো ভি হচ্ছে, আমাদের বের করতে হবে। তার মানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, মুক্তভাবে পড়ার ফলে তার জি তাকে একটা বেগ দিবে। সো সেই বেগটা হচ্ছে ভি, ভি হবে √2gh, জি কত 9.8, এইচ কত 4.9। তো একটা মজার জিনিস দেখো, ভার্সিটিতেও আসতে পারে, তো এত বড় রুট তোমরা কিভাবে করবে? 4.9 × 2 মানে 9.8, 9.8 দুইটা রুট করলে হবে 9.8, ক্যালকুলেটর লাগবেই না, গেল। তার মানে এখানে এসে সে 9.8 মিটার পার সেকেন্ড বেগে পানিটাকে টাচ করলো। এরপর বলছে ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে এটা হ্রদের তলদেশে পৌঁছালে। আচ্ছা, এখন তাহলে দেখো ছেড়ে দেওয়া থেকে টাইম কাউন্ট শুরু হয়েছে, সে তলদেশে এসে পৌঁছাইছে টোটাল 5 সেকেন্ড। তাহলে এই জায়গাটুকুতে সে কতটুকু সময় সে ওয়েস্ট করছে সেটা আমার বের করতে হবে। তো ভি সমান ইউ প্লাস জিটি, আমাদের ভি কত 9.8,
জি কত 9.8 টি, তার মানে তার পানিকে স্পর্শ করতে 1 সেকেন্ড সময় লাগছে। তার পানিকে স্পর্শ করতে কতক্ষণ সময় লাগছে? 1 সেকেন্ড। তাহলে বাকি যে 4 সেকেন্ড সময়, সেই 4 সেকেন্ড সময় সে হ্রদের তলদেশে চলে আসছে। ঠিক আছে, এখন 4 সেকেন্ডের জন্য এখানে তুমি কি সূত্র দিবা? দেখো বলছে ওই বেগে স্থির পানিতে, ওই বেগেই এখানে বলে দিছে, কোনো বাধা বল কিচ্ছু বলে নাই, প্লবতা টবতা কিচ্ছু বলে নাই, সব কিছু কাটাকাটি মারামারি করে সব কিছু মাইনাস করে দিয়ে বলছে এই বেগে, জাস্ট কমপ্লিকেশন এড়ানোর জন্য। আমি কি বলে পদার্থের গাঠনিক ধর্মে এরকম একটা অঙ্ক করাবো, যে অঙ্কটা হচ্ছে তোমার এই যে টোটাল ডিস্টেন্সটা পানির মধ্যে যদি অন্তবেগের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট দিয়ে মারামারি ইন্টিগ্রেশন করে অনেক কিছু করতে হয়। আমি ওই ভিডিওর লেকচারটা আপলোড দিয়ে তারপর এটার সাথে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইটা দেখো কত জটিল জিনিস। এখানে জটিল কিছুই বলে নাই, বলছে ওই বেগেই সে নিচে চলে আসে। তার মানে এখানে তোমার এস হবে ভিটি, ভি কত বলো, যেটা টাচ করছে 9.8, টি কত 4, 4 নং 36, 4টা 32, মানে 39.2 মিটার। এটা খুবই সিম্পল, ওইটা একটু দেখে নিও। হ্যাঁ, এই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। একটি মোটর গাড়ি 80 নিউটন মিটার মানে টর্ক উৎপন্ন করে। ওই যে দেখি না আমরা ভিতরে যে ওই জিনিসটা ঘুরে, তো ওইটা 80 নিউটন পার মিটার, 80 নিউটন মিটার মানের টর্ক উৎপন্ন করে, প্রতি সেকেন্ডে 10 বার ঘুরছে। এর ক্ষমতা নির্ণয় করা। আচ্ছা, ক্ষমতার নর্মাল যে বেসিক সূত্র সেটা আমরা কি জানি? W/T। W সমান আমরা কি জানি? এফ এস, থেটাটা বাদ দিলাম, টি। S/T মানে আমরা কি জানি? ভি। এখন যদি বল থাকতো বা ভি থাকতো তাহলে তো আমরা খুব সহজে গুণ করে দিতে পারতাম, কিন্তু আমাকে টর্ক দিছে আর হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা মানে হচ্ছে এফ দিছে। সো আমি ইচ্ছা করলে এখানে এফ আর এখানে V/R দিতে পারি না? হ্যাঁ, আচ্ছা, যদি থিটাটা আমি 90 ডিগ্রি ধরে নেই, তাহলে এফ আর হচ্ছে আমাদের এই যে টাউ, আর V/R হচ্ছে ওমেগা। টাউ এর মান কত? 80, ওমেগার মান কত? 2π। এফ হচ্ছে প্রতি সেকেন্ডে কতবার? 10 বার, তো 10। সো আমি যদি সবগুলা জিনিস একসাথে গুণ করে 80 ইন্টু 2π ইন্টু 10 মানে হচ্ছে 5026.54, 5026.54 ওয়াট। দেখো তোমরা সবসময় ক্ষমতা বের করা শিখছো, এফ বি দিয়েও শিখছো, কিন্তু টাও ওমেগা দিয়ে অনেক কম মানুষই আছে যারা শিখছো। তারপরের অঙ্কটা দেখি। গ্রহ থেকে বিতে গ্রহ এতে অভিকর্ষ ত্বরণের মান। গ্রহ থেকে বি থেকে, আচ্ছা, গ্রহ বি থেকে গ্রহ এতে অভিকর্ষ ত্বরণ 9 গুণ বেশি। আচ্ছা, মানে বি একটা গ্রহ আর এ হচ্ছে আরেকটা গ্রহ, এই বি গ্রহের থেকে এ গ্রহের অভিকর্ষ ত্বরণের মান 9 গুণ বেশি, মানে হচ্ছে সমানুপাতিক 9 গুণ। এর পৃষ্ঠে এক ব্যক্তি 2 মিটার লাফ দিলে সেখান থেকে এখানে লাফ দিয়ে 2 মিটার উপরে উঠছে। এর পৃষ্ঠে এর পৃষ্ঠে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে এর পৃষ্ঠে হবে, এর পৃষ্ঠে এই উচ্চতা কত হবে, মানে এই উচ্চতাটা বের করতে বলছে। আচ্ছা, এখন সেখান থেকে লাফ দিছে, লাফ দিলে সে 2 মিটার উঁচুতে গেছে, 2 মিটার উঁচুতে এখানে গিয়ে তার বেগটা শূন্য হয়ে যাবে। তার মানে তার 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, বা 2gh সমান ইউ স্কোয়ার, বা ইউ স্কোয়ার বা h সমান ইউ স্কোয়ার বাই 2g। h সমান হচ্ছে কি ইউ স্কোয়ার বাই 2g। তাহলে দেখো সে যদি বি গ্রহে ইউ বেগে লাফ দেয়, এ গ্রহতেও ইউ বেগে লাফ দেয়, তাহলেই তো আমরা তুলনা করতে পারবো। দুইটার ক্ষেত্রে আদি বেগ সেম, 2টা হচ্ছে ধ্রুবক। এখান থেকে আমি বলে দিতে পারি h সমানুপাতিক হচ্ছে 1/g, মানে যেই গ্রহের জি এর মান যত বেশি সেই গ্রহে সে তত কম উঠতে পারবে, জি তাকে ধরে রাখবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে HA/HB সমান কি হবে? ব্যস্তানুপাতিক GB/GA। কিন্তু আমাকে বলে দিছে কি, আমাকে বলে দিছে বি থেকে এতে অভিকর্ষ ত্বরণের মান 9 গুণ বেশি, মানে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 1/9। বলছে এর পৃষ্ঠে এর পৃষ্ঠে এই উচ্চতা কত হবে? তো বি এর পৃষ্ঠে উচ্চতা কত? ঠিক আছে, ঠিক করছে। আচ্ছা, একটু এই জায়গাটাতে দেখি। গ্রহ বি থেকে গ্রহ এতে অভিকর্ষ ত্বরণের মান 9 গুণ বেশি। এর পৃষ্ঠে এক ব্যক্তি 2 মিটার লাফ দিলে এর পৃষ্ঠে, আছে এখানে এ বি কিছুই তো লেখা নাই,
মানটা ভালো মতে করার জন্য এখানে আসলে হবে এ এর পৃষ্ঠে 2 মিটার লাফ দিলে বি এর পৃষ্ঠে এই উচ্চতা কত হবে, তাহলে আমার রাউন্ড ফিগার আসবে। আচ্ছা, রাউন্ড ফিগারের জন্য আমি যদি করি তাহলে বি, এখানে হচ্ছে এ, এখানে এ, এখানে বি, তার মানে হচ্ছে আমার দেখো এর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9 গুণ, তার মানে 9 1, এটা এইচ বি, এখানে 2, সুতরাং এইচ বি এর মান কত, 9 দুগুণে 18। তখন একটা ফ্র্যাকশন মান আসতো, আর আমি যে পরীক্ষাটা নিয়েছি সেই পরীক্ষাতেও আমার এই উত্তরটাই দেওয়া আছে, এর জন্য আমি চেঞ্জ করে ওভাবে দিয়ে দিলাম। তার মানে এ আর বি এটা হবে। তো তোমরা পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার মধ্যে দেখবে এটা আসলে ছিল। 10 নম্বর অঙ্কটা দেখি। একটি উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে, ইহার বেগ কতটুকু বৃদ্ধি করলে ইহা আর পৃথিবীতে ফেরত আসবে না। মানে নর্মাল একটা পৃথিবীর চারপাশে একটা উপগ্রহ ঘুরতেছে, তাহলে উপগ্রহের বেগ কত, ভি সমান √gm/r+h। এখন আমরা জানি পৃথিবীতে কে ফেরত আসে না, যেটার বেগ মুক্তিবেগ অর্জন করে। তাহলে এই জায়গাটা থেকে তাকে মুক্তিবেগ অর্জন করতে হলে তার এসকেপ ভেলোসিটি ভিই হবে √gm 2gm/r+h, r+h থেকে। আচ্ছা, তাহলে ভিই এটা একদম সিম্পল একটা অঙ্ক। এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আসবে শুধু √2, সব কাটা চলে যাবে। ভিই সমান √2v, √2 মানে জানি আমরা 1.41 ভি, আর 1.41 মানে কি, 1.41 মানে হচ্ছে যদি আগে 1 থাকে, ভি এর মান 1 থাকলে ভি এর মান হবে 1.41, 0.41 বাড়বে। তার মানে ভি এর মান যদি 100 থাকে তাহলে ভি এর মান বাড়বে 41%। তাহলে এটার অ্যান্সার হবে 41%। এটা কি বোঝা গেছে? দেখেই বোঝা যায়। তাহলে আমি বলি ধরো তো 1.5 ভি মানে কি, মানে হচ্ছে 100-তে 50%। এটা যদি আমরা 1.67 মানে কি, 100-তে 67%, এরকম। যাই হোক, 10টা কোয়েশ্চান আমি আশা করি খুব ভালো লাগছে তোমাদের ক্লাসটা, এবং খুবই চমৎকার কিছু কনসেপ্ট ছিল। এরপরে আমরা আরও 10টা কোয়েশ্চান সলভ করব চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত। সেই ভিডিওটা অবশ্যই দেখবা বেসিকটা আরও মজবুত করার জন্য। সবাইকে